नमो तच्च भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्च। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পুণ্যপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখজীবন তথা জ্ঞানবিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। আমাদের পেজ নাম্বার কত? 96 পৃষ্ঠা একাগ্রতা থেকে শুরু হবে। অনামিকা সিংহ 96 পৃষ্ঠা একাগ্রতা পড়ো। মানুষ নাই বলে, মানুষ নাই। आम आदमी पार्टी के प्रमुख नेता একটি মাত্র বিষয়ে চল অবস্থায় একাগ্রতা। একাগ্রতা যখন পরিপূর্ণতা প্রাপ্ত হয় তখন উহা সমাধি নামে অভিহিত হয়। আলম্বন হইতে চিত্তের অভিক্ষেপ একাগ্র হয় তখন ইহা তাহাতে থাকে, বিষয় হইতে বিক্ষিপ্ত হয় না। একাগ্রতা ইহার সহোৎপন্ন চৈতসিকের উপর প্রাধান্য করিয়া তাহাদের মধ্যে প্রমুখ শ্রেষ্ঠ হয়। মানসিক শান্তি ইহার রস বা সারাংশ। একাগ্র বা সমাহিত চিত্ত যথাযথ দেখিতে পায়, সুতরাং জ্ঞান ইহার পরিমাণ ফল। একাগ্রতা ব্যতীত চিত্ত ইহার বিষয় বা আলম্বন গ্রহণ করিতে পারে না। পক্ষান্তরে সর্বনি শ্রেণীর কীটাদি প্রাণীতেও ওই একাগ্রতার অঙ্কুর বিদ্যমান আছে। একাগ্রতা শেষ প্রান্তে নয়ন বাবু আলোচনা করেন। বন্দনা কত পৃষ্ঠা? আমি তো মাত্র ঢুকলাম। 96 পৃষ্ঠা একাগ্রতা। সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। একটিমাত্র বিষয়ে চিত্তের নিশ্চল অবস্থায় একাগ্রতা। একাগ্রতা এখানে আলোচনা করেন। একটিমাত্র বিষয়ে চিত্তের নিশ্চল অবস্থায় একাগ্রতা, এটা কি বুঝছেন? এটা হচ্ছে বলতে আমরা কোনো একটা বিষয়ে যখন মনোযোগ দিই আর কি, তো আমাদের চিত্ত ওই আলম্বনে একদম স্থির হয়ে যায়। আমাদের আশেপাশে অন্য কেউ কোনো কিছু বললে বা কোনো ঘটনা ঘটলেও সেদিকে আমাদের মনোযোগ থাকে না বা মন যায় না, বা আমাদের ও বিষয়ে কোনো খবর থাকে না। আমরা যে বিষয়ে মনোযোগ স্থির করে ফেলছি ওটাতে আমাদের চিত্তটা নিবদ্ধ থাকে আর কি। এটাকেই বলা হচ্ছে একাগ্রতা।
এই একাগ্রতা কোন কোন চিত্তের মধ্যে থাকে? একাগ্রতা বলতে আমাদের এই প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, পঞ্চম ধ্যান। অমিতা বড়ুয়া, একাগ্রতা কোন কোন চিত্তের মধ্যে থাকে? পান্তে এমনি তো প্রথম ধ্যান পঞ্চম ধ্যান পর্যন্ত থাকবে, তারপর অরূপ বছরে তো আছে একাগ্রতা আছে অরূপ বছর চিত্তের মধ্যে। দীপেন বাবু বলেন কোন কোন? আমি তো জানি না ওই দিদা যেটা বলতেছে আর কি। এটাই বলতে চাইছি। শিল্পী বড়ুয়া, তারপরে ইনি পঞ্চম ধ্যান পর্যন্ত তো একাগ্রতা থাকে। একাগ্রতা ছাড়া তো কোনো চিত্তই তো গঠন হয় না। এটা লিখে রাখতে হবে, শিল্পী বড়ুয়া লিখে রাখেন। একাগ্রতা, চিত্ত বললে ওখানে চিত্ত হতে হলে একাগ্রতা লাগবে, একাগ্রতা ছাড়া চিত্ত উৎপন্ন হতে পারে না। একাগ্রতা ছাড়া কোনো চিত্ত উৎপন্ন হতে পারবে না। আমরা 89 প্রকার চিত্ত 89 প্রকার চিত্ত বা 121 প্রকার চিত্ত, কোনো চিত্তই একাগ্রতা ছাড়া উৎপন্ন হবে না। তাহলে ওই একাগ্রতা আর এই একাগ্রতার মধ্যে কি তফাৎ, এটা বললে তখন অন্য কথা আসবে আর কি। একাগ্রতার মধ্যে তফাৎ আছে, ওটা দীর্ঘস্থায়ী একাগ্রতা, আর এটা খুবই ক্ষণস্থায়ী একাগ্রতা। এক চিত্তক্ষণ মাত্র স্থিতি থাকে এরকম একাগ্রতা, আর ওটা দীর্ঘ সময় ব্যাপী, যতক্ষণ ইচ্ছে ততক্ষণ আমি একটা জায়গায় চিত্তকে একাগ্র করে রাখতে পারি। এটা তাও চিত্তের মন গোজানা, মানে ও যেমন খুশি তেমন গা ভাসিয়ে চলবে এমন একাগ্রতা না। আমি ওখানে জোর করে বসে রাখছি, ও জোর করে বসে থাকছে, আমি বাধ্য করছি। ওই একাগ্রতার মধ্যে এটা তফাৎ আর কি, পঞ্চম ধ্যানের এবং একাগ্রতাগুলো। নয়ন বাবু বুঝছেন? ক্লিয়ার না? ঠিক আছে। এরপর হচ্ছে বলতে একাগ্রতা যখন পরিপূর্ণতা প্রাপ্ত হয় তখন উহা সমাধি নামে অভিহিত হয়। এই একাগ্র যখন পরিপূর্ণ হয়, পরিপূর্ণ মানে যখন সবকিছু পাকাপোক্ত হয়ে যায়, এই যে পঞ্চম ধ্যানের কথা বললাম, প্রথম ধ্যান থেকে পঞ্চম ধ্যান, তখন এটা পরিপূর্ণ হয়েছে। পরিপূর্ণ মানে কি? ওটাকে পরিপূর্ণ ছিল না প্রত্যেকটা চিত্তের মধ্যে, ওইভাবে বললে কিন্তু আবার ওটাও পরিপূর্ণ ছিল। পরিপূর্ণ না থাকলে চিত্ত হয়েছে কেমনে, কিভাবে? পরিপূর্ণ ছিল মানে এটা হচ্ছে যে দীর্ঘস্থায়িত্ব দিকটা চিন্তা করে আর কি, এটা দীর্ঘস্থায়ী হয়। একটা আলম্বনে দীর্ঘক্ষণ চিত্ত বসিয়ে রাখা, মন বসিয়ে রাখা বা একাগ্রতা বানিয়ে রাখা, ওটা এক জিনিস, এটাও এক জিনিস। এটা কিন্তু খুব সূক্ষ্মভাবে বুঝে নিতে হবে। হ্যাঁ, তারপরে আলম্বন হইতে চিত্তের অবিক্ষেপতা ইহার লক্ষণ, মানে আলম্বন থেকে এটা চিত্তের অবিক্ষেপতা মানে এটা বের হবে না, এটাই হচ্ছে একাগ্রতার লক্ষণ। একাগ্রতার লক্ষণ কি? আলম্বন থেকে চিত্ত বের হবে না। আলম্বন থেকে চিত্ত বের হবে না, এটা হচ্ছে যে একাগ্রতার লক্ষণ। চিত্ত যখন ইহার বিষয়ে একাগ্র হয় তখন তাহাতে নিবদ্ধ থাকে, বিষয় হইতে বিক্ষিপ্ত হয় না। চিত্ত যখন ইহার বিষয়ে একাগ্র হয়, ইহার বিষয়ে মানে কার বিষয়ে? আলম্বনের বিষয়ে, তখন তাহাতে নিবদ্ধ থাকে, তখন ওই আলম্বনে নিবদ্ধ থাকে। বিষয় হইতে আলম্বন বা বিষয় হইতে আর কি, বিষয় এখানে বিষয় বোঝাচ্ছে, আলম্বন বিষয় হোক, ওইটা থেকে বিক্ষিপ্ত হবে না, মানে এটা থেকে সরে যাবে না। এরপরে
একাগ্রতা ইহার উৎপন্ন চৈতসিকের উপর প্রাধান্য করিয়া তাহাদের মধ্যে প্রমুখ হয়। একাগ্রতা ইহার উৎপন্ন একাগ্রতার সাথে বাকি যে ছয়টা চৈতসিক উৎপন্ন হবে তাদের মধ্যে সে প্রধান হিসেবে এখানে কাজ করবে। যখন একাগ্রতার ভূমিকা যখন প্রাধান্য থাকে তখন ও সবার মধ্যে লিডারত্ব বা ও দায়িত্ব পালন করে একাগ্রতা, আর নেতৃত্ব ছয়টাকে দিবে সে। তার অধীনস্থ রেখে কাজ করায়। হ্যাঁ, এই কথাই বলা হচ্ছে। হ্যাঁ, তারপরে হ্যাঁ। মানসিক শান্তি ইহার রস বা সারাংশ। একাগ্রতার এই সারাংশ একাগ্রতার হচ্ছে মানসিক শান্তি। হ্যাঁ, একাগ্রতার রস বা একাগ্রতার ফল হচ্ছে যে মানসিক শান্তি, শান্তি। মানসিক সুখ। এটা হচ্ছে যে ওই একাগ্রতার ফল বা রস। একাগ্রতা থাকলে এটা পাওয়া যায়। হ্যাঁ, একাগ্র বা সমাহিত চিত্ত যথাযথ দেখিতে পাই, সুতরাং জ্ঞান ইহার পরিণাম বা ফল। কিন্তু এখানে এই একাগ্রতাটা কিন্তু সম্পূর্ণ আমাদের মানে পুরো প্রথম ধ্যানের বিষয় চিন্তা করেই এটা লেখা হয়েছে। এ নিয়ে আমি ঠিক বলছি কিনা দেখো কথাটা পুরো। নারায়ণ বাবু, আমি ঠিক বলছি কিনা দেখেন। বলতে ঠিক আছে। এই একাগ্রতা কিন্তু সম্পূর্ণ ওই প্রথম ধ্যান থেকে শুরু করে বাকি একাগ্রতার কথাই এখানে শুধু ইন্ডিকেট করা হয়েছে। সমস্ত চিত্তে যে একাগ্রতা আছে এটা কিন্তু দেখানো, এটা বোঝা কষ্ট। এখানে পড়ে এটা বোঝা কষ্ট। আমরা ওই সম্প্রয়োগ যদি দেখি, চৈতসিক সম্প্রয়োগ, চৈতসিকের সম্প্রয়োগ যেটা আমরা পরে আসি নাই আর কি, না পরে ফেলে চলে আসছি, ওই সম্প্রয়োগটা দেখলে এখানে হিসাবটা মিলবে আপনার। মানে একাগ্রতা কোন কোন জায়গায় আছে, কোন কোন চিত্তে একাগ্রতা থাকে, সম্প্রয়োগ, এটা তখন আমরা বুঝে যাব। আচ্ছা, এরপর হচ্ছে একাগ্রতা ব্যতীত চিত্ত ইহার বিষয় বা আলম্বন গ্রহণ করিতে পারে না। পক্ষান্তরে সর্বনিম্ন শ্রেণীর পিঠাদি প্রাণীতেও এই একাগ্রতার অঙ্কুর বিদ্যমান আছে। এখানে একটু করে আবার ইয়া করছে, মানে পুরো বিষয়টা আনার চেষ্টা করছে। যেহেতু একদম ক্ষুদ্রাণুক্ষুদ্র প্রাণীর মধ্যেও এই একাগ্রতার ব্যাপার রয়েছে, সুতরাং আমাদের প্রত্যেকটা চিত্তের মধ্যে থাকবে না এই কথা আর বললে হবে না। একদম ক্ষুদ্রাণুক্ষুদ্র কীটের মধ্যে পর্যন্ত এই একাগ্রতার ব্যাপার রয়েছে। আচ্ছা, কেন রয়েছে, কি জন্য বলবেন এখন? কারণ আমরা জানি যে প্রত্যেকটা প্রাণীর কাছেই সর্বচিত্ত সাধারণ চৈতসিক এটা থাকবেই। এটা ছাড়াও যে প্রাণীর কাছে শুধু চোখ আছে, চোখ নাই আলা, এরকম অনেক প্রাণী আছে, আছে না? এবং কান নাই আলা প্রাণী আছে, জিহ্বা নাই আলা প্রাণী তো নাই, জিহ্বা নাই আলা নাই, আছে। ওই যে জিহ্বা নাই আলা প্রাণী হচ্ছে অরূপগোচর এবং অসঙ্গ লোকের মধ্যে, এখানে জিহ্বা নাই। দুই অবস্থার মধ্যে জিহ্বা থাকে না। আচ্ছা, যাই হোক, তারপরে শেষ বানতে একাগ্রতা শেষ, বাকিটা পড়ুক একজন। মায়া বড়ুয়া। জীবিতেন্দ্রিয়। জীবিতেন্দ্রিয় কেউ পড়েন না? মায়া বড়ুয়া। বানতে কাকে মায়া বড়ুয়া কে পড়েন? জীবিতেন্দ্রিয় পড়ে। ও আচ্ছা, উনি তো পারে না এগুলো, ইয়া খুলতে জানে তাহলে না। ইন্দিরাদি পড়ুক, খুলতে বানতে জানে না। ইন্দিরাদি পড়ুক, হয়তো সমস্যা নেই। পারছে। ইন্দিরাদি পড়ুক না।
জীবিতেন্দ্রিয় চিত্তের জীবনী শক্তি। চিত্ত প্রবাহ পুনঃ পুনঃ ভঙ্গ হইলেও এই শক্তির বলে স্কন্দের নির্বাণ না হওয়া পর্যন্ত পুনঃ উৎপন্ন হইতে থাকে। এই শক্তি চিত্ত সন্ততির উপর ইন্দ্রত্ব আধিপত্য করে বলিয়াই ইহাকে জীবেন্দ্রিয় বলা হইয়াছে। যদিও অন্যান্য চৈতসিকের স্ব কৃত্য রহিয়াছে, এই জীবেন্দ্রিয় চৈতসিকের কৃত্য। ওইসব চৈতসিকের প্রবাহকে উৎপত্তি স্থিতি ভঙ্গ পর্যন্ত পালন ও রক্ষা করা। এই জন্য অনুপালন ইহার লক্ষণ। অর্থশালিনীতে উক্ত আছে, অনুপালিতে উদকং বিয় উপলাধিনী, অর্থাৎ কমল দণ্ড স্থিত জল যেমন কমলের সজীবতা রক্ষা করে, তেমনি জীবিতেন্দ্রিয় সহজাত চিত্ত চৈতসিককে জীবিত রাখে। চেতনা ইহার সহজাত চৈতসিকের কার্যাবলী নির্ধারণ করিয়া দেয়, কিন্তু চেতনা এবং ইহার সহজাত চৈতসিকের শক্তি জীবিতেন্দ্রিয় চৈতসিকের উপর নির্ভর করে। জীবিতেন্দ্রিয় ইহাদিগকে জীবনী শক্তি দান করে। এতটুকু পর্যন্ত। একটু এনি করুক, আমাদের এখানে একটা লোক মারা গেছে, তো আমি একটা ব্যানারের জন্য একটু কথা বলতেছি। ঠিক আছে, এনে আলোচনা করুক। জীবিতেন্দ্রিয় চিত্তের জীবনী শক্তি। জীবিতেন্দ্রিয়কে বলা হয় চিত্তের জীবনী শক্তি। চিত্ত প্রবাহ পুনঃ ভঙ্গ হলেও এই শক্তির বলে স্কন্দের নির্মাণ না হওয়া পর্যন্ত পুনঃ উৎপন্ন হইতে থাকে। অর্থাৎ আমাদের চিত্ত প্রবাহের মধ্যে যদি কোনো আমাদের চিত্ত এবং আলম্বনের দ্বারা যে আমাদের চিত্তটা উৎপন্ন হয়, ওইটা যতক্ষণ পর্যন্ত নির্বাণ পর্যন্ত না পৌঁছাবে ততক্ষণ জীবিতেন্দ্রিয়ের মাধ্যমে যদি আমার ওই চিত্তটা যদি পুনঃ ভঙ্গ হয়, জীবিতেন্দ্রিয় শক্তির কারণে ওইটা আমার পুনঃ আবার উৎপন্ন হবে চিত্তের মধ্যে, চিত্তটা পুনঃ উৎপন্ন হবে। আপনি বলেন। এখন আমার হাতে এই মুহূর্তে আমার হাতে জীবিতেন্দ্রিয় আছে? আচ্ছা, আমরা যতক্ষণ বেঁচে আছি এতক্ষণ আমাদের শারীরিক ভাবেও এই জীবিতেন্দ্রিয়ের অ্যাক্টিভতা সক্রিয়তা রয়েছে। তথাপিও এটা কিন্তু রূপের জীবিতেন্দ্রিয় না, এটা চিত্তের জীবিতেন্দ্রিয়। প্রথম লাইনের কথা দেখো, দেখো, এটা চিত্তের জীবনী শক্তি। জীবিতেন্দ্রিয় মানে হচ্ছে যে চিত্তের জীবনী শক্তি। চিত্ত কাকে বলছি আমরা? মৌলিক চিত্ত কাকে বলে বলছিলাম দীপেন বাবু? মৌলিক চিত্ত। চিন্তা করাই সেটাই তো চিত্ত। যে চিন্তা করে আগে এটা বলছিলাম, তো লিখে রাখতে বলছিলাম অমিতা বড়ুয়াকে। মানে রূপ 89 প্রকার চিত্ত চৈতসিক আর নির্বাণ। মৌলিক চিত্ত কাকে বলে? মৌলিক বলেছেন যে এখানে আচ্ছা, মৌলিক চিত্ত মানে এগুলো আর কি সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, চেতনা, একাগ্রতা, মনস্কার, এগুলো। আচ্ছা যাই হোক, এটা আপনাদেরকে বলছিলাম কিনা আমি ভুলে গেছি। মৌলিক চিত্ত হচ্ছে যে চিত্ত মৌলিক হয় না, যদিও বা মৌলিকতার কোনো ব্যাপার নাই। চিত্ত একটা বিষয় দিয়ে তৈরি হতে পারে না বলে চিত্ত কখনো মৌলিক হয় না, যৌগিক। তারপরও মৌলিক এই অর্থে এই কারণেই বলা হয়, সর্বচিত্ত সাধারণ চৈতসিক শুধুমাত্র যখন থাকে তখন চিত্ত মৌলিক।
আর এর সঙ্গে যখন কুশল অকুশল চৈতসিকগুলো অন্যান্য চৈতসিকগুলো যখন যুক্ত হয় তখন চিত্ত যৌগিক হয়। এর আগ পর্যন্ত চিত্ত মৌলিক। নয়নবাবু লিখে রাখেন, তারপরে দীপেনবাবু লিখে রাখেন, শিল্পী বড়ুয়া লিখে রাখেন, এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই সর্বচিত্ত সাধারণ চৈতসিকের শুধুমাত্র এটাই যখন থাকে, অন্য কোনো কিছু যখন থাকে না, শুধুমাত্র এটা যখন হয় তখন হচ্ছে যে এই চিত্তের মৌলিক চিত্ত, মূল, একদম মূল আর কি, চিত্তের মূল বা মৌলিক, একক বলা, একক অর্থে মৌলিক আর কি। আমাদের সর্বচিত্ত সাধারণ চৈতসিক গুলা কি একক চিত্ত? এই জন্য আমি প্রথমে বললাম যে কি চিত্ত যদিও বা কি হয় না, মানে যৌগিক হয়, মৌলিক কখনো হয় না। চিত্ত কখনো মৌলিক হয় না, হওয়ার কোনো সিস্টেম নাই। এটা প্রত্যয় সহযোগে চিত্ত তৈরি হয়। তবে মূল বিজ্ঞান বা মূল চিত্ত, মূল মন বা অন্তর, যেটাই আমরা বলি না কেন, মানুষ যেটাই আমরা বলি না কেন, ওটা ওগুলো হচ্ছে যে বাহ্যিকভাবে অন্য কিছু। কুশল অকুশল চৈতসিকগুলো যখন যুক্ত হয় তখন এটা রূপে রূপায়িত হয়, নানান রূপে রূপায়িত হয়। এর আগ পর্যন্ত এটা পরিষ্কার স্বচ্ছ চিত্ত এবং মৌলিক চিত্ত, ওটাকে বললে অত্যুক্তি হয় না, বলা যায়, বলতে পারা যায় ওই অর্থে আর কি। হ্যাঁ, ওই মৌলিক চিত্তের মধ্যেও এই চিত্তের জীবনী শক্তি, তা আমি চিত্ত বুঝাইতে গিয়ে এটা বলছি যে হ্যাঁ, চিত্ত মানে হচ্ছে যে 89 প্রকার চিত্ত, সবগুলোই চিত্ত, এবং এটা ভাগ করলে 121 প্রকার, এগুলো সবগুলোই চিত্ত। ওই চিত্তগুলোর মধ্যে বা চিত্তগুলোর জীবনী শক্তি, চিত্তগুলোকে জীবিত রাখার কার্যক্রম যে পরিচালনা করে, যে বিষয়টাই পরিচালনা করে, ওই অবস্থাটার নাম হচ্ছে যে জীবিত ইন্দ্রিয়। এটা বোঝানোর জন্য আমি এতক্ষণ বলছি যে কথাগুলো। চিত্তকে যে বাঁচিয়ে রাখার কাজ করে, এই যে আমরা বললাম সর্বচিত্ত সাধারণ চৈতসিক জীবিত ইন্দ্রিয় ছাড়া আরো যে আছে এই 6টা, সবগুলো মিলিয়ে যে আমরা ওকে চিত্ত বলতেছি না, চিত্ত বলতেছি না, বা এই সংস্কারের সমন্বয় নিয়ক সৃষ্টিকে আমরা চিত্ত বলতেছি। তবে এই চিত্তকে আমরা আবার জীবিতও বলতেছি। এই যে জীবিত বলতেছি, বা ওর নড়াচড়াকে লক্ষ্য করে, ওর চলনশীলতাকে লক্ষ্য করে আমরা বলতেছি যে এটা জীবিত আছে, বা ওর কথোপকথনকে কেন্দ্র করে, ওর সজীবতাকে কেন্দ্র করে আমরা বলতেছি যে ও জীবিত আছে। এই যে জীবিত আছে, জীবিত রাখে এই চৈতসিক, এটা একটা চৈতসিক, এটাকে বলা হয় জীবিত ইন্দ্রিয়। এরপরে আলোচনাগুলো ভালো করে মন দিয়ে বুঝলে আরো বুঝে যাবেন। এনে তারপরে এর দ্বিতীয় লাইন, প্রথম লাইনে আলোচনা করছি শুধু। এটা চিত্তের জীবনী শক্তি, এই চিত্ত প্রবাহ থেকে কোনো এখান থেকে চিত্ত প্রবাহ পুনঃ পুনঃ ভঙ্গ হইলেও এই শক্তির বলে স্কন্ধের নির্বাণ না হওয়া পর্যন্ত পুনঃ পুনঃ উৎপন্ন হইতে থাকে। এই জীবিতেন্দ্রিয়ের সবগুলো কার্যক্রম মিলিয়ে এমন একটা শক্তি হয়ে গেছে বলে, এরকম আবার শক্তি কিভাবে হয়, এরকম শক্তি আবার কিভাবে হতে পারে? প্রত্যেকটা কিছুর এক একটা ধর্মতা আছে। প্রত্যেকটা পদার্থের, চারি ধাতুর যখন যুক্ত হয়ে যায় তখন সঙ্গে সঙ্গে এদের শক্তি প্রভাবে এখানে আরো 4টা বিষয় সংযুক্ত হয়ে যায়। কি কি? রূপ, রস, গন্ধ, আরেকটা কি, ওজ, ওজ নাকি বর্ণগন্ধ রস ওজ। হ্যাঁ, এই 4টা অটোমেটিক ভাবে যুক্ত হয়ে যায়। এই 4টা যুক্ত হলে এই 4টার শক্তিতে ওই 4টা এসে যায়, তাহলে এটাকে আমরা অষ্টকলা বলতেছি। ঠিক এটা প্রত্যেকটা কিছুর এক একটা এরকম ধর্মতা আছে। আমরা যারা বিজ্ঞানের ছাত্র আছে তারা জানবে কতগুলো কেমিক্যাল আছে বা পানি আছে, এগুলো এই পানির সঙ্গে ওই পানি মিক্স করলে এখানে গড়গড়ানি শুরু করে, তারপরে এখানে অথবা কালার ভিন্নতা হয়ে যায়, বা এটার সঙ্গে এটা মিক্স করলে এটা খুব বিষধর পদার্থ হয়ে যায়, মানুষ ধরলে মাত্র মারা যায়।
মানুষকে ইনজেকশন ফুস করলে মাত্র এগুলো মারা যায়, এরকম অনেক জিনিসপত্র আছে। এটার সঙ্গে এটা মিক্স করলে এমন হয়ে যায়। এটা দুইয়ের শক্তি যখন রূপান্তরিত হয়, একটা খান আপনি কিছু হবে না, ওই পদার্থগুলো যে কোনো একটা খান কিছু হবে না, কিন্তু যখন এই দুইটা জিনিসের মিলন করে যখন খাওয়ানো হবে বা ইনজেকশন মারা হবে, এরকম দেখা যায় যে অনেক কিছু এরকম। আমার এই মুহূর্তে সেই জাতীয় উদাহরণগুলো মনে পড়তেছে না। হ্যাঁ, দুইয়ের মিশ্রণে এরকম ভয়ঙ্করতা হয়ে যায়। আচ্ছা, ওটা বলা যাবে। আমি ছোটবেলা থাকতে বাজি ফুটাইতাম, গন্ধক, পটাশ, কেউ চিনেন? এগুলো দিয়ে বোম বানানো হয় আর কি। আমরা বাজির জন্য এগুলো চুরি করে করে কিনে ফেলতাম দোকান থেকে ছোটবেলায়। গন্ধক এবং পটাশ বারুদ দিয়েও ফুটাইতাম। বারুদ দিয়ে এগুলো বেশি আওয়াজ করতো না, যে আমরা কি করতাম, গন্ধক আর পটাশগুলো নিতাম, নিয়ে এগুলো আলাদা আলাদা করে করতে হতো, ডলতে হতো। ডলে তারপরে এগুলো দুটোটা মিক্স করে কাগজের মধ্যে পুটলা করে তারপরে এগুলো ভিতরে ঢুকে দিয়ে ঢাস করে ফুটতো। একলা একলা এগুলো কোনো ফুটার কোনো ক্ষমতা নাই। দুইটা যখন মিক্স করা হয় তখন এটা ফুটার শক্তি তৈরি হয়। এভাবে এক ধাতুর সঙ্গে এক ধাতুর যখন সংমিশ্রণ হয়, এরকম এক একটা শক্তি উৎপন্ন হয়ে যায়। বুঝা গেছে? আচ্ছা, আমরা এগুলো এতভাবে কেন বলতেছি যে এই সৃষ্টির রহস্য এক ধাতুর সঙ্গে এক ধাতু যুক্ত হয়েই এই রহস্যগুলো তৈরি হয়ে যায়। এক ধাতুর সঙ্গে এক ধাতু যুক্ত হইলেই এটা 19-20 হইলেই আরেক রকম হয়, এটা 19-20 হইলে আরেক রকম হয়, ওটা 19-20 হইলে আরেক রকম হয়। এভাবে নানানভাবে নানান জিনিস, নানান কিছুর এত হাজারো লক্ষ কোটি জিনিস, এগুলো ওটার কারণেই সব, ওগুলো সংমিশ্রণের কারণে এগুলো সব পরিবর্তিত। বুঝা গেছে এখন? আরো বুঝাতে চাচ্ছি যে এটা এই যে জীবনী শক্তি, এই সবকিছু মিলেমিশে এমন একটা অত্যায় শক্তি হয়ে যায়, ওই শক্তি এই চিত্তকে সচল রাখতে সহায়তা করে, এই চিত্তকে জীবিত রাখতে সহায়তা করে। যেমন উদাহরণস্বরূপ চুম্বক, এটাও কিন্তু চারি ধাতুরই একটা অংশ, কিন্তু এখানে বিশেষ বিশেষ কিছু পদার্থের একসঙ্গে সহযোগ, এটা লৌহ না, কিন্তু এটা চুম্বক বলি আমরা এটাকে। বিশেষ বিশেষ কিছু পদার্থ কণা এখানে যুক্ত করে এটা এমন একটা হয়ে যায়, পদার্থ হয়ে যায়, এটা অন্যান্য লোহাগুলোকে সবগুলোকে আকর্ষণ করে। লোহা এবং চুম্বক জাতীয় যত জিনিস আছে সবগুলোকে আকর্ষণ করে। দেখেছেন আপনারা নিশ্চয়ই চুম্বক, সবগুলো তো চারি ধাতু, কিন্তু এটাতে স্পেশালি তো এই গুণটা কিভাবে আসলো, ওই জাতীয় জিনিসের সমন্বয় করে যুক্ত করে যখন এটা বানানো হয়েছে, এটা চুম্বক হয়ে গেছে। হ্যাঁ, ঠিক এখানেও এই 6টা জীবিত ইন্দ্রিয় ছাড়াও আরো 6টা বিষয়ের এই একই সঙ্গে এট আ টাইম এখানে সংযুক্ত হওয়াতে এটাতে এমন একটা পাওয়ার, এমন একটা শক্তি উৎপন্ন হয়েছে ওই জীবিত ইন্দ্রিয়ের, ও এগুলোকে বাঁচিয়ে রাখে, মরতে দেয় না। মানে মরেছে, মরলে আবার শুরু করে দিয়েছে। প্রত্যেক মুহূর্তে তো মরে যায়, মরলে আবার শুরু করে তারপরে মরে, ওটাকে ধাক্কা দিয়ে ওটাকে বাঁচিয়ে দিয়ে মরে যায়। এভাবে প্রতি ক্ষণে ক্ষণে সজীব রেখে দিয়েছে, চিত্তকে সচল রেখে দিয়েছে। এই সচলতার, সজীবতার কাজ যে করে যাচ্ছে অবিরাম করে, কতদিন পর্যন্ত করে? এটা স্কন্দের নির্বাণ না হওয়া পর্যন্ত। স্কন্দ মানে কি? স্কন্দ মানে কি? এখানে পঞ্চস্কন্দ আসবে না, শুধু 4 স্কন্দ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এই 4 স্কন্দের নির্বাণ না হওয়া পর্যন্ত, 4 স্কন্দের নির্বাণ না হওয়া পর্যন্ত ওটা সবসময় এই কাজ করে যায় অনাব্রত ভাবে, অবিরাম ভাবে। হ্যাঁ, এত পর্যন্ত। হ্যাঁ, নয়ন বাবু বলেন। আমি দুঃখিত বন্ধু, আমি একটু বের হতে হচ্ছে আমাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা বন্ধু, বন্দনা বন্ধু। মঙ্গল। তাহলে জীবিত ইন্দ্রিয় সম্পর্কে ইন্দ্রা বড়ুয়া, আপনি যেটা বুঝছেন এটা আবার আপনি সবসময় কথা বলে মাত্র সঙ্গে সঙ্গে মিউট করার জন্য মনে রাখবেন, বুঝছেন? না হলে আমাদের এই রেকর্ডগুলো ডিস্টার্ব হয়ে যায়। আমরা যে এটা রেকর্ড করি ক্লাসগুলো, পরবর্তীতে যারা শুনে তাদের এটা সমস্যা হয়। সবাই খেয়াল রাখবেন, কথা বলা শেষ সঙ্গে সঙ্গে এটা আবার অফ করে দেবেন, আবার কথা বলার জন্য এটা খুলবেন। আমি যেটা এতক্ষণ ধরে বোঝাতে চাইলাম জীবিত ইন্দ্রিয় সম্পর্কে, আপনি যেটা উপলব্ধি হয়েছে এটা একটু বলেন। আপনাদেরকে এভাবে জিজ্ঞেস করা হয় না বলে আপনারা অনেক কিছু নিতে পারতেছেন না। বলতে এটা ভালোভাবে বুঝাতে পারবো না আমি। মায়া বড়ুয়া, পারবো না বান্ধব।
অমিতা বড়ুয়া। বান্তে জীবিত ইন্দ্রিয় হচ্ছে চিত্তের জীবনী শক্তি। চিত্ত চিত্ত প্রবাহ আমাদের মধ্যে যত বারবার বারবার ভঙ্গ হইলেও মানে এই জীবিত ইন্দ্রিয়ের কারণে মানে যতক্ষণ পর্যন্ত স্কন্ধের নির্বাণ না হয় পর্যন্ত ততক্ষণ পর্যন্ত এটা উৎপন্ন হইতে থাকে। এটা আমাদের চিত্তের মধ্যে আধিপত্য বিস্তার ইন্দ্রিয়ত্ব করে বলে এটাকে জীবিত ইন্দ্রিয় বলা হয়। দীপেন বাবু। এখানে আমরা যদি এটা গাড়ির ইঞ্জিনের সাথে তুলনা করি, চিত্তকে যদি ইঞ্জিন ধরি এবং জীবিত ইন্দ্রিয়কে যদি তেল হিসেবে যদি ধরি, তাহলে তেলটা যতক্ষণ ইঞ্জিনে যাবে ততক্ষণ ইঞ্জিনটা চলতে থাকবে। যখন তেল যাওয়ার শেষ মানে তেলটা আসে আবার ওই একটা পেট্রোল পাম্প বা তেলের ডিপো থেকে, যেটা হয়তো বা এখানে ওই চার স্কন্ধ যেটা বোঝানো হচ্ছে আর কি, যতক্ষণ পর্যন্ত স্কন্ধ এটা থাকবে ততক্ষণ পর্যন্ত তেলটা আসবে, ততক্ষণ পর্যন্ত চিত্তটা চলবে। তো এরকমই বুঝতে আমার জীবনটা। বান্তে অর্থাৎ আমাদের প্রথমে হবে জীবনী শক্তি। প্রতিটা কিছুর কিন্তু একটা জীবনী শক্তি আছে, প্রতিটা প্রাণী হোক বা যাই হোক। জীবনী শক্তি ছাড়া কিন্তু মানে কোনো কিছুই চলতে পারে না। ঠিক চিত্তের জীবনী শক্তি হচ্ছে যে জীবিত ইন্দ্রিয়। অর্থাৎ এই জীবিত ইন্দ্রিয় ছাড়া কিন্তু কোনো চিত্ত গঠনও হতে পারবে না, আবার গঠন না হলে সেটা ভঙ্গ কিভাবে হবে। তো এবং এই জীবনী শক্তির দ্বারা কিন্তু আমরা একটা চিত্তকে গঠন করি, এবং ওই ইয়ার দ্বারা আমরা যদি আমার চিত্ত যদি ইয়ার মধ্যে গিয়েও যদি হয়তো বা থেমে যায় বা ইয়া হয়, কিন্তু এই জীবিত ইন্দ্রিয় কিন্তু আমাকে সাহায্য করে পুনরায় সেই চিত্ত আবার গঠনের জন্য। সেটা যদি আমরা যদি বিজ্ঞান সম্প্রতীচ্য সন্তিরণের যদি ওভাবে একটা উদাহরণ দিই, অর্থাৎ আমাদের যখন চিত্তের মধ্যে যখন বিজ্ঞানটা উৎপন্ন হয়, কিন্তু ওই জীবিত ইন্দ্রিয়ের দ্বারাই কিন্তু আমি কিন্তু সম্প্রতীচ্যের মধ্যে কিন্তু পৌঁছাতে পারবো যে আমার চিত্ত। ওই জীবিত ইন্দ্রিয় যদি না থাকে, ওই শক্তিটা না থাকলে কিন্তু আমি কিন্তু সম্প্রতীচ্য সন্তিরণ ওভাবে কিন্তু আমি সামনের দিকে এগোতে পারবে না আমার চিত্ত। তো এক কথায় হচ্ছে যে এটা একদম বলছে যে স্কন্ধের নির্বাণ না হওয়া পর্যন্ত এই জীবিত ইন্দ্রিয় কিন্তু চিত্তকে সাহায্য করে সব সময় উৎপন্ন হতে। প্রত্যেকে একটু জীবিত ইন্দ্রিয়টাকে খুব বেশি কেয়ার করবেন, মানে বোঝার চেষ্টা করবেন। আর এটা এই শুধু জীবিত ইন্দ্রিয়ের কার্যক্রমটা বুঝলেও মানে বলা হচ্ছে যে ওনার আর পুরো অভিধর্ম বুঝতে আর কষ্ট হয় না। বুদ্ধ যেটা বোঝাতে চেয়েছেন, এই জীবিত ইন্দ্রিয়ের কার্যক্রমটা, জীবিত ইন্দ্রিয়ের উৎপত্তি ধ্বংস, এই শুধু এই সূক্ষ্ম জায়গাটা বুঝে গেলে কিন্তু পুরো অভিধর্মের মূল বিষয়, প্রধান বিষয়গুলো বোঝা হয়ে যায়। ঠিক আছে? তো এটা আমার মনে হচ্ছে যে এখনো শিল্পী বড়ুয়া আপনি বুঝছেন বলে মনে হচ্ছে? বুঝেন নাই? অমিতা বড়ুয়া আপনি এমনি বুঝছে? আপনি বুঝছেন বলে মনে হচ্ছে এটা? বান্তায় বুঝে তো এমনি তো বুঝেই বলতে পারতেছি না আর কি। আপনি আরেকবার একটু ইয়া করে বললেন। এটা দীপেন বাবু অত্যন্ত গভীর মনোযোগ দিতে আমি বলতেছি এই ক্ষেত্রে। এখানে বেঁচে থাকে, বেঁচে আছে, এই চৈতসিকগুলো এরকম ক্ষমতা আছে নাকি? এইগুলো কোনোটাই কি এরকম লড়াচড়া করতে পারে, চিন্তা করতে পারে, এরকম কোনো চৈতসিকের এরকম ক্ষমতা আছে? একদম এগুলো নিশ্চল জিনিস না। এগুলো একেবারে মানে ভেবে দেখেন তো, এগুলো একেবারে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তারপর সেগুলোর মধ্যে বলতেছি যে এই কি জীবনী শক্তি আবার। হ্যাঁ, এই প্রথমত এই জিনিসটা একটু করে মানে মাথায় খুব চিন্তা করার চেষ্টা করেন। এক দ্বিতীয়ত হচ্ছে যে আমরা আবার এটাও দেখলাম যে কি এক ধাতবের সঙ্গে আর এক ধাতবের যখন মিলমিশ হয় তখন এটা আরেক
কিছুতে পরিবর্তন হয়ে যায়। এটা রং রূপ সহ শুরু করে শক্তি অনেক কিছু এটা সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যায়। এটাও কিন্তু আমরা দেখলাম, এটাও দেখেছি বাহ্যিকভাবে, যেগুলো আমরা চোখে দেখতেছি এই সমস্ত জিনিসের কথা বলতেছি। যেমনটা আমরা কালারের কথা বলি, এখানে সাদা, লাল, কালো, নীল সব রংগুলো মিক্স করলে আরেক জাতীয় একটা কালার হয়ে যায়। এগুলো হয় না এরকম, মানে একটা কালারে পরিবর্তন হয়ে যায়। ঠিক একইভাবে কিছুক্ষণ আগে বললাম যে আমি এক এক ধাতব পদার্থের ইয়া দিয়ে এক এক রকমের একটা গুণাবলী ওদের মধ্যে হয়ে যায়। এই চিত্তের জীবনী শক্তি এটাও কিছু না, এটা আসলে ওই আরো 6টা চৈতসিকের যৌথ সমন্বয়, যৌথ প্রভাব একটা জায়গাতে এসে যখন স্থির হয় তখন সেটার একটা আলাদা একটা শক্তি চালিত হয়ে যায়, শক্তি উৎপন্ন হয়ে যায়। যে শক্তি বারবার এই চিত্ত প্রবাহকে, চিত্ত প্রবাহটা খুব বুঝতে লাগবে। চিত্ত প্রবাহ মানে এটা প্রবাহ, আমরা নদীর প্রবাহ বুঝি তো না, নদীর প্রবাহ তো খুব ভালো করে বুঝি আমরা না। নদী প্রবাহিত হয় বলি না, প্রবাহিত বলি কেন এই জায়গায়? নদী প্রবাহিত হয় কেন বলি এটা? কারণ এগুলো তো পানি তো একটা না, পানি অজস্র কণার সমাহার, অজস্র পানি কণা, এগুলো সবগুলো মিশ্রিত হয়ে এটা প্রবাহিত হচ্ছে, মানে বয়ে চলেছে, বয়ে যাচ্ছে। ঠিক আমাদের চিত্তও এরকম একটা প্রবাহ মাত্র। এটা এরকম করে অনেকগুলো চিত্তের খণ্ডাংশ, ক্ষুদ্রাংশ, এগুলো সবগুলো একত্রিত হয়ে যৌথ হয়ে একসঙ্গে চলতেছে। মনে হচ্ছে যে আমাদের চিত্ত একটা কোনো একটা কিছু বিষয়। পানির কণা একটাকে ছোট একটাকে এখানে নেন, এগুলো তখন আর কিছু মনে হবে না এটা। ঠিক একইভাবে যখন চিত্তের একটা চিত্ত যখন আলাদা করবেন, এটা এক জিনিস, আবার ওই চিত্তের প্রত্যেকটা পার্ট যখন আলাদা করে ফেলবেন, ওখানে চিত্ত নামক বা জীবিত ইন্দ্রিয় নামক আর কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। তথাপিও এই 6-এর সমন্বয়ে, এই 7-এর সমন্বয়ে এমন একটা অবস্থার তৈরি হয় যেটা আমাদের এই চিত্ত চেতনা জগৎকে জীবিত রাখতে বা একটার পরে একটা প্রবাহিত করতে, এটার থেকে ওইটাতে যাওয়ার জন্য সহায়তা করতে সাহায্য করে, বাঁচিয়ে রাখার জন্য সহায়তা করে, এমন একটা অবস্থা এখানে আছে। সেই অবস্থাটার নাম হচ্ছে যে জীবিত ইন্দ্রিয়। এটা কতদিন বেঁচে থাকে? যতদিন আমরা নির্বাণ সাক্ষাৎ করতে পারবো না, সৎপুরুষাদি জ্ঞানী সজ্জনদের দেখা সান্নিধ্য লাভ করতে পারবো না, ততদিন পর্যন্ত যতদিন আমরা বিপাশনায় উন্নীত হই, বিপাশনার চরম অবস্থা পর্যন্ত পৌঁছাতে পারবো না, ততদিন পর্যন্ত এটার কার্যক্রম বা এটার কাজ এটা শেষ হয় না। সেজন্য বলা হচ্ছে যে স্কন্দের নির্বাণ না হওয়া পর্যন্ত এটা অবিরাম এই প্রবাহ চলমান চলতে থাকে, এই কাজ করে করে যায়। যাই হোক, কোনো অসুবিধা নেই। আমরা যত এই বইয়ের গভীরে যাব তখন এই বিষয়গুলো আরো পরিষ্কার থেকে পরিষ্কার হতে শুরু করবে। তবে প্রত্যেকটা ক্লাস আপনারা যেভাবে খুব মনোযোগ দিয়ে করতেছেন, ওভাবেই মনোযোগ দিয়ে প্রত্যেকটা বিষয় নিতে হবে। মাঝখানে কিছু কিছু বিষয়, কিছু কিছু কথা আমরা মনে করি না একদিনে ক্লাস না করলে কি হয়, না এগুলো এই বইয়ের ব্যাপারে এই সমস্ত কথা বলা চলে না, এগুলো বলার কোনো অবকাশ নাই। বুঝা গেছে? হ্যাঁ, আমরা বারবার হয়তো ইউটিউবে আবার দেখে নেব, দেখে নিলেও ক্লাসের পেপারটা আলাদা সম্পূর্ণ, আবার ইউটিউবে শোনা এটা সম্পূর্ণ আলাদা। কিন্তু আপনারা নিজেরাই খেয়াল করতেছেন ইউটিউবের মধ্যে অতটাও বোঝা সম্ভব হয় না পুনরায় আপনি দেখলে আর কি। এখন বর্তমান সময়ের ক্লাসটা অত্যন্ত জরুরি, সেজন্য। এরপরের লাইনে নিই। এই শক্তি চিত্ত সন্ততির উপর ইন্দ্রত্ব অর্থাৎ আধিপত্য করে বলিয়াই ইহাকে জীবিত ইন্দ্রিয় বলা হয়। পুরো চিত্ত সন্ততির উপর, পুরো চিত্তের অস্তিত্বের উপর, পুরো চিত্তের মধ্যে রাজত্ব করার মতো অবস্থা করে বলে ও, মানে এভাবে দাবি করে যে আমি এখানে রাজা, আমারও বর্তমানে তোমরা কেউ কি নয়, তোমাদের কারো কোনো শক্তি নেই। এমনি এটা গা গয়টেমি করে সে বলছে আর কি,
জীবিত ইন্দ্রিয়। হ্যাঁ, কে জীবিত ইন্দ্রিয় বলছে আর কি এমন কথাটা। কিন্তু ও জানে না যে ও আরো 6 জনে ওকে সাহায্য করেছে বলে ও জীবিত ইন্দ্রিয়। ঠিক একইভাবে আমরাও যখন কোনো প্রধানত্বে যাই তখন আমরা একদম বিশাল আহামরি হয়ে যাই, কিন্তু আপনাকে অন্যরা প্রধান মানে বলেই আপনি প্রধান। আমরা সকলে মিলে ভোট দিই বলেই একজন দেশ প্রধান হতে পারে। যে আমরা যদি বলি যে তুমি কিছু না, তাহলে আর কিছু নাই। বুঝা গেছে? তাহলে আমাদের সকলের সমন্বয়তার কারণেই সকলে আমরা রাজা বলি বলেই তুমি রাজা। রাজা না বললে তুমি কোনো রাজা না, তুমি আমার মতো। ঠিক একইভাবে এই 6 জনের তাকে সহায়তা করেছে বলে ও জীবিত ইন্দ্রিয়। এগুলোর কাছে সে আধিপত্য বিস্তার করে। কতক্ষণ করবে আধিপত্য বিস্তার? ইনি কতক্ষণ আধিপত্য বিস্তার করবে? জীবিত ইন্দ্রিয় আধিপত্য বিস্তার করে বলতে মিউট। চিত্ত যতক্ষণ পর্যন্ত ভঙ্গ হবে না ততক্ষণ পর্যন্ত থাকে না। একদম নির্বাণ লাভ করা পর্যন্ত এর আধিপত্যগুলি যাবে না। বিশেষ করে শ্রোতাপত্তি মার্গ লাভ করলে, ফল লাভ করলে তখন আধিপত্যগিরি একটু কমে। ও বুঝে যায় যে তুমি একলা একলা তালিমালি করলে এখানে কোনো ইয়া নেই, ফায়দা নেই, এখানে আরো 6 এর সমন্বয় আছে। সক্রিয়তাগামী হলে আরেকটু এটা দুর্বল হয়ে যায়। হ্যাঁ, তারপরে এরপরে যত যাবে তত ওই বিষয়টা বুঝতে পারার কারণে ওর এটা ক্রমেই ওই শক্তিগুলো দুর্বল হয়ে যায়। ইন্দ্রত্ব শক্তি মানে আমি রাজা, ও আমাদেরকে ইয়া করে মানে ওইভাবে সজীব করে তোলে। ওর ঠেলায় ঠেলায় আমরাও বলি যে এটা আমার, আমি এগুলো বলি যে, বুঝছেন না? তাহলে গোড়ায় যারা আমাদেরকে আমি আমার বলাচ্ছে ওই বিষয়গুলোকে চিহ্নিত করে করে যখন এভাবে কেউ করে তখন ও আমি বলার মতো পরিস্থিতি আর হারাই ফেলে, আমার বলার মতো পরিস্থিতি আর হারাই ফেলে। হ্যাঁ নি বলতে সর্বচিত্ত সাধারণ চৈতসিকের প্রথমে হচ্ছে যে স্পর্শ। তো স্পর্শ যখন চিত্তের মধ্যে উৎপন্ন হয় তখন কি জীবনী শক্তি থাকে না? হ্যাঁ, তখনও জীবিত থাকে, ইন্দ্রিয় থাকে না? তখনও থাকে, অবশ্যই থাকবে তো, কেন থাকবে না? হুম। কেন থাকবে না? না এটা ওইটা তো থাকবে। সর্বক্ষণে, এটা যখন চিত্ত যখন ভবাঙ্গীও থাকে তখনও এই সাতটা অ্যাক্টিভ আছে। সবগুলো অ্যাক্টিভ আছে বলেই আমাদের গায়ে কিছু লাগলে আমরা বুঝে যাই, কানে কিছু আসলে মাত্র আমরা বুঝে যাই, নাকে কিছু আসলে মাত্র আমরা বুঝে যাই। এগুলো অ্যাক্টিভ আছে তখন, যদিও বা আমরা বলতেছি যে কি তখন নিষ্ক্রিয় অবস্থায়। হ্যাঁ, নিষ্ক্রিয় হইলেও, যদি নিষ্ক্রিয় একেবারে যদি নিচল হইতো, আমরা ঘুমাইলেও কিন্তু কোনো কিছু থাপ্পড় মারলে এই করলে সে করলে আমরা কিন্তু বুঝতাম না। আমরা বুঝে যাই না? থাপ্পড় মারলে বা মা ডাকলে আমরা উঠে যাই না ঘুম থেকে? কিভাবে উঠতে পারি? যে মানে সেন্সরগুলো বা ও কার্যক্রম অ্যাক্টিভ রেখেছে সবগুলো। কে? ওই সর্বচিত্ত সাধারণ চৈতসিক। এরা অ্যাক্টিভ থাকে সব সময়ের জন্য, কাজ না করলেও এর অ্যাক্টিভ থাকে। তারপরে শেষ? এখানে কথা এনে কি বলতে চাইছিল? এখানে শেষ? না মানে এই কারণেই তো এটা বলেছে যে চিত্ত সন্ততির উপর ইন্দ্রত্ব করে বলিয়া ইহা জীবিত ইন্দ্রিয়। হ্যাঁ, অর্থাৎ জীবিত ইন্দ্রিয় নাই মতো চিত্ত। চিত্ত তো গঠিতই হবে না জীবিত ইন্দ্রিয় ছাড়া। গঠিতই হবে না। কেমনে গঠিত হবে? নিয়ম নাই। হ্যাঁ। তারপরে হচ্ছে যদিও অন্যান্য চৈতসিকের স্ব স্ব কীর্ত রহিয়াছে, এই জীবিত ইন্দ্রিয় চৈতসিকের কীর্ত ওই সব চৈতসিকের প্রবাহকে উৎপত্তি স্থিতি ভঙ্গ পালন পর্যন্ত রক্ষা করে। মানে প্রত্যেকটা চৈতসিক আমরা এই যে এই পর্যন্ত 5টা শিখে আসছি আমরা, এটা ছাড়া জীবিত ইন্দ্রিয় ছাড়া আরো 5টা শিখে আসলাম। এদেরকে প্রত্যেকটাকে তাদের এক একটা আলাদা আলাদা কাজ করতে আমরা দেখেছি না দেবেন বাবু? দেখেছি প্রত্যেকটার এক একটা আলাদা আলাদা কাজ আছে, আলাদা আলাদা ভাবে তারা কাজ করে। এগুলো যার যার কাজ শেষে করলেও এই জীবিত ইন্দ্রিয় কিন্তু প্রত্যেকটাকে বাঁচিয়ে রাখার জন্য ওর কাজ হচ্ছে যে প্রত্যেকটাকে সবকিছু মিলিয়ে মিশিয়ে ও বাঁচিয়ে রাখতেছে, বাঁচিয়ে রাখার কাজটা ও করতেছে। এই অবস্থাটাকে বলা হয় জীবিত ইন্দ্রিয়।
বাঁচিয়ে রাখার কার্যকে। এই জন্য অনুপালন ইহার লক্ষণ। এই যে এগুলোকে সবাইকে বাঁচিয়ে রাখতেছে, এটা অনুপালন আর কি, মানে পালন করা আর কি। পালন করা হচ্ছে যে ওর স্বভাব, সবাইকে ওই ছয়টাকে ও পালন করে, রক্ষা করে। এই জন্য অনুপালন হচ্ছে যে ইয়ার লক্ষণ। তারপরে অর্থশালিনীতে উক্ত আছে অনুপালিতে উদখং বিয়ং ফলাদিনী, অর্থাৎ বলেছেন কমলদণ্ড স্থিত জল যেমন কমলের সজীবতা রক্ষা করে, তেমনি জীবিত ইন্দ্রিয় সহজাত চিত্ত চৈতসিককে জীবিত রাখে। কমলদণ্ড মানে কমল ফুলের ডান্ডিটা। কমল ফুলের ডান্ডিটা কি করতেছে? কমল ফুলকে সজীব রাখতেছে, কারণ ও পানি চুষতেছে, ইয়া থেকে পানি থেকে পানি চুষে নিয়ে উপরের ফুলের সমস্ত কিছুকে সজীব রেখেছে। পানি থেকে কেটে উপরে তুললে তখন কি হবে? ও কুচকে যাবে। হ্যাঁ, তাইলে ও সজীবতা রক্ষা করতেছে ওই ডান্ডিটাই না। সজীবতা রক্ষার জন্য ও খুব সূক্ষ্মভাবে ও পানি তুলতেছে। পানি তুলে ওগুলো পানিগুলোকে ঠিকঠাক মতো করে প্রত্যেকটা পাপড়িতে ও মেনটেন করতেছে বলে ওটা রয়েছে। ওই ক্ষেত্র ধরে ওই ডান্ডিটাকে কি বলা হচ্ছে? জীবিত ইন্দ্রিয় বলা হচ্ছে না, মানে ওটার সঙ্গে তুলনা করতেছে আর কি। ঠিক ওই উদাহরণে যে কমপ্লিট হবে এমনটা না। হ্যাঁ, এমনটা না। ওই কমলের জীবিত ইন্দ্রিয় হচ্ছে যে মানে ডাটাটা, আর ইন্দ্রিয় হচ্ছে পানি। হ্যাঁ, আবার ওই ডান্ডিটার জীবিত ইন্দ্রিয় বা ডান্ডির সমস্ত শক্তি নিচ্ছে যে ওই পানিগুলো থেকে। হ্যাঁ, একটা ছাড়া একটা অচল, একটা ছাড়া একটা অচল, এভাবে আর কি। তারপরে এখানে বলছে যে তেমনি জীবিত ইন্দ্রিয় সহজাত চিত্ত চৈতসিককে জীবিত রাখে। জীবিত ইন্দ্রিয়র দ্বারাও সহজাত চিত্ত চৈতসিককে জীবিত রাখে। সহজাত বলে এই জীবিত ইন্দ্রিয় আরো তার 6 জন সাথীকে একসঙ্গে জন্ম 6 জন সাথীকে ও রক্ষা করে। 6 জন সাথী কে কে? স্পর্শ বেদনা সর্বচিত্ত সাধারণ, স্পর্শ বেদনা, সংজ্ঞা, চেতনা, জীবিত ইন্দ্রিয়, একাগ্রতা, মনস্কার। চেতনা ইহার সহজাত চৈতসিকের কার্যাবলী নির্ধারণ করিয়া দেয়। চেতনা ইহার সহজাত চৈতসিকের কার্যাবলী নির্ধারণ করিয়া দেয়। ওই চেতনা এই জীবিত ইন্দ্রিয় কি করবে না করবে, মানে এই যে ও প্রেসার দিয়ে যে সবাইকে বাঁচিয়ে রাখতেছে, ওই বাঁচিয়ে রাখার যে কার্যক্রম তোমাকে এটা করতে হবে, এটা যে চেতনায় সৃষ্টি করে দেয় বা ওই চেতনাটা দিয়ে দেয় যে কিন্তু চেতনায়, মানে জীবিত ইন্দ্রিয় তাহলে এই একটা শক্তি সেখানে ওর থেকে নিতে হচ্ছে। সেখানে আমরা বুঝতে পারলাম জিনিসটা, আমরা যেটা এতক্ষণ যাবত বলে আসতেছি। তারপরে কিন্তু চেতনা এবং ইহার সহজাত চৈতসিকের শক্তি জীবিত ইন্দ্রিয় চৈতসিকের উপর নির্ভর করে। জীবিত ইন্দ্রিয় ইহাদিগকে জীবনী শক্তি দান করে। আবার বলা হচ্ছে যে ওই চেতনাকেও জীবিত রাখতেছে কিন্তু আবার এই জীবিত ইন্দ্রিয়, একে মানে এমন ডেঞ্জারাস, দেখছেন কথাটা? চেতনায় জীবিত ইন্দ্রিয়কে বলে যে তুমি এটাকে এগুলোকে জীবিত রাখো, আবার ওই চেতনাকেও জীবিত রেখেছে এই জীবিত ইন্দ্রিয়। কেমন ডেঞ্জারাস কথাগুলো, শিল্পী পুরো বুঝছেন? বুঝছি। ঠিক আছে, আমি আবার কালকে জিজ্ঞেস করবো জীবিত ইন্দ্রিয় কি বুঝছেন না বুঝছেন। দীপেন বাবু, ঠিক আছে, আপনি আমাদের চৈতসিকের সম্প্রয়োগ এটা প্রথম থেকে একটু আপনি নিজে নিজে ধরবেন। হ্যাঁ, এগুলো একটা চার্ট বানাইতে হবে, না হলে ক্লাস করা কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আস্তে আস্তে করে, ডুবোডুবি করতে হবে না, আস্তে আস্তে করে এক লাইন এক লাইন এক লাইন এক লাইন করে। নয়নবাবু এগুলো জানে, আপনি নয়নবাবু থেকেও সাহায্য নিতে পারেন। তাইলে একটা চার্ট বানাই ফেললে কোন কোন চিত্র এখানে যুক্ত থাকতেছে
মানে ওই চৈতসিক কোন কোন চিত্তের মধ্যে যায়, ওগুলো আমরা কিছুটা কয়েকটা তো মনে হয় আলোচনা করছিলাম টুকটাক না, ওগুলো একটু করে লিখে ফেললে আমাদের জন্য সোজা হবে। দুবাদুবি করার দরকার নাই, মানে আস্তে 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 করে যখন সময় হয় তখন একটু আলাদা আলাদা করে লিখে ফেলবেন আর কি, মোবাইলে লিখে তারপরে খাতা দিয়ে লিখে ফেলবেন। একটা কমপ্লিট হয়ে গেলে ওটা আপনি ইয়াতে ছেড়ে দেবেন গ্রুপে। তারপরে জীবিতেন্দ্রিয় শেষ না? শেষ বানতে মনস্কারের পরে না, আজকে আর টাইম নেই। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের প্রভূত পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্য রাশি অনন্ত চক্রলবাসী সত্যগণকে করছি, গুরুবান্ধে দিওকে দান করছি এবং মাতা পিতাগণকে দান করছি। প্রতিদিন যারা আমাকে এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে পুনরাশি দান করছি। প্রতিদিন যারা আমাকে চার প্রত্যয়াদি দান করেন তাদেরকে পুনরাশি দান করছি এবং এই পুনরাশির কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদোষী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু সাধু ওকাশ বন্দামি খান্তে